আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের ভৌত বিজ্ঞানে আজকে মিশ্রণের উপাদানের পৃথককরণ। মিশ্রণ কাকে বলে আমরা আগে পড়েছি। মিশ্রণ সাধারণত দুই রকমের হয়, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। তা অসমসত্ব মিশ্রণের মধ্যে উপাদানগুলোকে দেখতে পাওয়া যায়। সমসত্ব মিশ্রণের মধ্যে যে মিশ্র পদার্থের উপাদানগুলোকে সাধারণত চেনা যায় না। সেই সমসত্ব মিশ্রণের পৃথককরণ আমরা আজকে কীভাবে করব সেই পদ্ধতিগুলো আমরা জানব। তাহলে মিশ্রণ পৃথককরণের পদ্ধতি হচ্ছে আমরা পাতন, দু নম্বর হচ্ছে আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, বিয়োজন, পাঁচ নম্বর হচ্ছে কেমোটোগ্রাফি। পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, বিয়োজন এবং কেমোটোগ্রাফি, এই সমস্ত পদ্ধতিতে আমরা মিশ্রণকে বা মিশ্র পদার্থের উপাদানগুলোকে আলাদা করতে পারি। এই পদ্ধতিগুলো আমাদের মিশ্রণ উপাদান পৃথকীকরণ করার প্রয়োজন কেন? আমরা প্রকৃতিতে এমন কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে আমরা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, মানে বিশুদ্ধ অবস্থায় পাই না। সে বিশুদ্ধ পদার্থ পেতে গেলে আমাদের পৃথককরণ করতে হয়। সেই পৃথককরণগুলো কি কি? তার মধ্যে কেন আমরা পৃথক ভৌত পদার্থটির বা মৌল বা যৌগটির ভৌত রাসায়নিক ধর্ম জানার জন্য, সেই মৌল বা যৌগ থেকে অন্য পদার্থ গঠন করার জন্য, ঔষধ প্রস্তুতে তার কাজে লাগানোর জন্য, পেট্রোলিয়াম বা খনিজ পদার্থ থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্যারাফিন এগুলোকে পৃথক করার জন্য আমাদের মিশ্রণ পৃথকীকরণ করার দরকার হয়। তাহলে মিশ্রণ পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি? বেশিরভাগ প্রকৃতিগত পদার্থ আমরা মিশ্রিত অবস্থায় পাই, তাদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তাই বিশুদ্ধ অবস্থায় পেতে গেলে তাদের পৃথককরণ করা হয়। পৃথককরণ পদার্থ বা বিশুদ্ধ পদার্থের ধর্ম সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারবো। এক নম্বর, সেই পদার্থের মধ্যে কি কি রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে, যৌগিক পদার্থ হলে তার মধ্যে কী কী রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে সেগুলো আমরা জানতে পারবো। তারপরে ঔষধ প্রস্তুতিতে আমরা সেই মৌলকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে পেট্রোলিয়ামজাত খনিজ পদার্থ থেকে আমরা পেট্রোল, কেরোসিন, ডিজেল, প্যারাফিন এই সমস্ত পদার্থকে আমরা আলাদা করে নিতে পারি। হ্যাঁ, সেই জন্য আমাদের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ করার দরকার হয়। এই পাতন কাকে বলে? পাতন পদ্ধতিতে পৃথক করা হয় এরকম আমাদের কতগুলো তরল পদার্থের নাম। পাতন পদ্ধতিতে কঠিন এবং তরল দুটো পদার্থ যদি মিশ্রিত থাকে, পাতন পদ্ধতিতে তরল পদার্থকে উত্তপ্ত করলে ঊর্ধ্বপাতিত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে, আর পাতন ফ্লাস্কে কঠিন পদার্থ পড়ে থাকবে। তাহলে পাতন দ্বারা কঠিন এবং তরলের মিশ্রিত পদার্থে পৃথক করা হয়। আংশিক পাতন দ্বারা কী হয়?
দুটো দুটো মিশ্র তরল পদার্থ সমসত্র, সব যেমন জল, অ্যালকোহল, এদের কিন্তু স্ফুটনাঙ্ক আলাদা। যে সমস্ত পদার্থের স্ফুটনাঙ্ক আলাদা, অর্থাৎ 30°C তাদের মধ্যে তফাৎ 30°C মতো, সেই সমস্ত পদার্থের পাতন পদ্ধতি এবং আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয় সাধারণত যাদের মধ্যে খুব কম ডিফারেন্সের, অর্থাৎ 30°C নিচে বা 10 থেকে 20°C মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকে, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে আমরা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করব। ঊর্ধ্বপাতন হয় এমন কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে উত্তপ্ত করলে তরল বা হয় না, তারা সরাসরি বাষ্পে পরিণত হয়। সেই সমস্ত পদার্থকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আমরা পৃথক করব। বিয়োজন পদ্ধতিতে আমরা কীভাবে বিয়োজন পদ্ধতি কখন অনুসরণ করব? আমরা দুটো ভিন্ন ঘনত্বের তরল পদার্থ, যে দুটো ভিন্ন ঘনত্বের তরল পদার্থ যদি মিশ্রিত অবস্থা থাকে, যে তরল পদার্থের ঘনত্ব বেশি সেটা অপেক্ষাকৃত ভারী হয় এবং তরল পদার্থটি পাতন পাত্রে বা যে পাত্রে রাখা সেই পাত্রের তলদেশে অবস্থান করে। যেটা ঘনত্ব কম সেই তরল পদার্থ অপেক্ষাকৃত হালকা সাধারণত উপরে স্থাপন করে। আমরা এখন বিয়োজি ফানেলের সাহায্যে বিয়োজন প্রক্রিয়ায় অপেক্ষিত কম ঘনত্ব তলকে আর বেশি ঘনত্ব তলকে বিয়োজনী ফানেলের সাহায্যে আমরা পৃথক করতে পারব। কেমোটোগ্রাফি যেহেতু আমাদের পাঠ্য নয়, এটা বলছি না। তাহলে আমরা আসবো এখন পাতন।
দেখো এখন লিবিক শীতক যন্ত্রে, এই লিবিক শীতক যন্ত্রে কি করা হয়, এখানে একটা থার্মোমিটারও থাকে, থার্মোমিটার যন্ত্র, থার্মোমিটার যন্ত্র এখানে রাখা হয়। লিবিক শীতক যন্ত্রে পাতন ফ্লাস্কে আমরা মিশ্র পদার্থ রাখবো। ধরো নুন আর জল, নুন জল, যদি নুন আর জল থেকে নুন জলকে কীভাবে আমরা পৃথক করব, পাতন ফ্লাস্কে নুন জল রাখবো, রেখে আমরা উত্তপ্ত করতে থাকবো। যখন উত্তপ্ত করতে থাকবো থার্মোমিটারে, যখন দেখবো যে টেম্পারেচার 100°C তাপমাত্রায় পৌঁছে, তখন জল আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবং জল ফুটে বাষ্পে পরিণত হয়ে লিবিক শীতক যন্ত্রের মধ্য দিয়ে, লিবিক শীতক যন্ত্রে একদিক দিয়ে ঠান্ডা জলের ধারা প্রবেশ করা হয়, অপর দিক দিয়ে কিন্তু গরম জলের ধারা বেরিয়ে আসে। এই ঠান্ডা জলের সংস্পর্শে যখন ওই জল বা স্টিম ঘনীভূত হয়, ঘনীভূত তরল আকারে ফোঁটা ফোঁটা করে গ্লাস পাত্রে জমা হয় এবং সম্পূর্ণ জল বাষ্পীভূত হয়ে গেলে পাতন ফ্লাস্কে নুন পড়ে থাকবে এবং গ্লাস পাত্রে জল জমা হবে। এইভাবে লিবিক শীতক যন্ত্রের সাহায্যে কঠিন এবং তরলের মিশ্রিত পদার্থের পৃথক করা হয়। আর আংশিক পাতন পদ্ধতিতে দুটো ভিন্ন স্ফুটনাঙ্ক, যাদের স্ফুটনাঙ্ক 30°C এবং তার বেশি পার্থক্য থাকে, সেরকম দুটো তরল পদার্থকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। এখন পাতন পদ্ধতিতে দুটো যদি তরল পদার্থের মিশ্রণকে যদি রাখা হয়, যে পদার্থের স্ফুটনাঙ্ক কম তাকে যদি তাপ দেয়, সে কম তাপমাত্রায় ফুটতে শুরু করবে এবং লিবিক শীতক যন্ত্রের মাধ্যমে এসে ঠান্ডা ঘনীভূত হয়ে তরল আকারে গ্লাস ফ্লাস্কে পড়ে থাকবে। আর অপরপক্ষে যে পাত্রের স্ফুটনাঙ্ক বেশি, সেটা পাত্রে পড়ে থাকবে এবং যতক্ষণ না প্রথম তরল পদার্থটি সম্পূর্ণ ফুটে বাষ্প পরিণত, ততক্ষণ ওই তাপমাত্রা থাকবে। তারপরে উত্তপ্ত করলে পরের তরল পদার্থটা যখন তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে, তখন সেই তরল পদার্থটা আবার ফুটতে শুরু করবে। সেও এবার এই গ্রাফ পাত্রটা সরিয়ে নিয়ে অন্য একটা আলাদা গ্রাফ পাত্র রাখা হবে এবং অন্য তরল পদার্থটা আবার ফুটতে শুরু হয়ে বাষ্প পরিণত হবে এবং তরল ঘনীভূত হয়ে তরল আকারে অন্য গ্রাফ পাত্রে জমা হবে। এইভাবে আমরা দুটো মিশ্র তরল পদার্থকে, যাদের স্ফুটনাঙ্ক 30°C বেশি, সেই সমস্ত তরল পদার্থকে পাতন পদ্ধতিতেও আমরা পৃথক করতে পারবো। আরেকটা দেখো আংশিক পাতন পদ্ধতি কি। আংশিক পাতন পদ্ধতিতে এখানে একটা আলাদা ধরনের পাতন ফ্লাস্ক ব্যবহার করা হয়। সে পাতন ফ্লাস্কে গোল গোল কাঁচের বল রাখা থাকে। আংশিক পাতন পদ্ধতিতে সাধারণত যাদের 20°C বা তার কম স্ফুটনাঙ্ক, সেই সমস্ত তরলকে আংশিক পাতন পদ্ধতিতে আমরা পৃথক করতে পারবো। যেমন জল এবং অ্যালকোহল বা মিথানল, ইথানল। যেমন মিথানল আর ক্লোরোফর্মকে আমরা মিথানল যার বয়েলিং পয়েন্ট বিপি হচ্ছে, মিথানলের বয়েলিং পয়েন্ট হচ্ছে 65°C। ক্লোরোফর্ম বয়েলিং পয়েন্ট হচ্ছে 61°C। এদের মিশ্রণকে আমরা কিভাবে পৃথক করব? আমরা এই আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পৃথক করব। যখন দেখা যাবে আংশিক পাতন পদ্ধতি কীভাবে পৃথক করব, আমরা এই মিশ্রণটাকে আংশিক পাতন ফ্লাস্ক নেব। আংশিক পাতন ফ্লাস্কের সঙ্গে একটা আংশিক পাতন স্তম্ভ থাকে, যার মধ্যে গোল গোল
কাঁচের বল রাখা থাকে এবং সেখান থেকে একটা নির্গম নল লিভিক শীতল যন্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে। লিভিক শীতল যন্ত্রের অপর প্রান্তে একটা গাপ পাশে জমা হয়। এখানে কি হবে, যখনই আমরা উত্তপ্ত করব, যার বয়েলিং পয়েন্ট আর স্ফুটনাঙ্ক কম, সে আগে বাষ্পীভূত হবে এবং তার সঙ্গে সঙ্গে পরেরটাও কিন্তু বাষ্পীভূত হবে। কিন্তু পরেরটা বাষ্পীভূত হলে কি হবে, যেহেতু ওর স্ফুটনাঙ্ক বেশি, সে ওই আংশিক পাতন ফ্লাস্কে কাঁচ বলের সংস্পর্শে এসে ঠান্ডা এবং ঘনীভূত হয়ে আবার তরল আকারে পাতন ফ্লাস্কে ফিরে আসবে। আর যার স্ফুটনাঙ্ক কম, সেটা লিভিক শীতল যন্ত্রের মধ্যে ঘনীভূত হয়ে পাতন পাত্রে জমা হবে। এইভাবে পাতন পাত্রে জমা হলে আমরা এখানে থার্মোমিটারের সাহায্যে টেম্পারেচার পাঠ নিয়ে আমরা দেখো যে পাতন ফ্লাস্কে জমা হলে আমরা পাতন ফ্লাস্কটা সরিয়ে নেব এবং অন্য পাত্র গাঢ় পাত্র বসানো হবে। পাতন ফ্লাস্কের মধ্যে যে তরল থাকবে সেটাকে উত্তপ্ত করলে যখন যার 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথানল বাষ্পীভূত থাকবে, বাষ্পীভূত হয়ে লিভিক শীতল যন্ত্রের মাধ্যমে ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে গাঢ় পাত্রে জমা হবে। এইভাবে আমরা অল্প যাদের স্ফুটনাঙ্ক সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এই কাছাকাছি থাকে, সেই সমস্ত মিশ্রণকে আমরা আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পৃথক করব। এবার আসবো আমরা বিওজি ফানেল। বিওজি ফানেলের সাহায্যে আমরা কিভাবে দুটো আলাদা ঘনত্বের তরল যারা পরস্পরের সঙ্গে মিশ্রিত হয় না, আমরা কিভাবে পৃথক করব। যেমন তেল আর জল বা কেরোসিন এবং জলের মিশ্রণকে, কেরোসিন এবং জলকে কীভাবে পৃথক করা হবে। কেরোসিনের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম হয়। আমরা যদি ওই বিওজি ফানেলের মধ্যে ওই মিশ্রণটাকে নেওয়া হয়, দেখা যাবে নিচের স্তরে জল জমা হয়েছে এবং উপরের স্তরে কেরোসিন তেল জমা হয়েছে। যেহেতু জলের ঘনত্ব বেশি হয়, জল ভারী, তাই নিচের স্তরে জমা হয়। তেল অর্থাৎ কেরোসিন তেল হালকা বা ঘনত্ব কম হয়, হালকা হয় এবং উপরের স্তরে জমা হয়। এখন দুটো আলাদা স্তরে জমা হয়। এখন বিওজি ফানেলের সাহায্যে আমরা যদি এই বিওজি ফানেলের সাহায্যে আমরা কি করি, যদি পৃথক করা হয় তাহলে উপরে এইখানে স্টপ কক থাকে। কি করব, উপরে হালকা কেরোসিন তেল যখন নিচের পাত্রে জমা হবে আস্তে আস্তে, তারপরে স্টপ কক বন্ধ হয়ে দ্বিতীয় তরল যখন আসতে শুরু করবে তখন স্টপ কক বন্ধ করে দেবো। বন্ধ করলে কী হবে, তাহলে এই পাত্রে কি জমা হবে, কেরোসিন তেল, আর বিওজি ফানেলের মধ্যে জল পড়ে থাকবে।
এভাবে জল আর তেলকে আলাদা করা হয়, বিএজি ফানেলের সাহায্যে পৃথক করা হয়। কারেন্ট নেই, হয়তো কারেন্ট না থাকার জন্য হয়তো আমাদের ছবি অস্পষ্ট হবে, কিন্তু আমরা আজকে লিভ ক্লাস আছে সন্ধ্যে 7টার সময়, সেই ক্লাসে আবার এই ক্লাসগুলো আবার করব।